গতকাল ঠিক এই জিরো আওয়ারের অনুষ্ঠান থেকেই একাধিক প্রশ্ন শুধু নয়, সিএনএর একের পর এক ভবিষ্যৎবাণী বা যে ঘটনাক্রম ঘটতে পারে তাতে শিলমোহর পড়তে শুরু করেছিল এবং আজও যেন সেই একইভাবে শিলমোহর পড়তে চলেছে। কি এই প্রশ্নগুলো উঠছে কেন জানেন? কারণ গতকালই আমরা দেখিয়েছিলাম যে ঠিক কতটা চাপের মধ্যে রয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর আজ প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই প্রচন্ড চাপের মুখেই হার মানছেন সেনাপ্রধান? সাত সকালেই নাকি তিনি বাংলাদেশ ছেড়েছেন? সত্যিই কি বাংলাদেশ ছাড়লেন ওয়াকারুজ্জামান? তাহলে বাংলাদেশ ছেড়ে তিনি কোথায় রয়েছেন? আফ্রিকার কোনো দেশে কি এই মুহূর্তে থাকবার সম্ভাবনা রয়েছে তার? আর যদি তাই হয়ে থাকে তাহলে এরপর আবার ঠিক কবে নাগাদ দেশে ফেরার সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশের এই সেনা প্রধানের? এখানেই শেষ নয়, প্রশ্ন আরো অনেক। পারভেজ মুশাররফ মডেলেই কি সেনা প্রধানকে বন্দির ছক করছে ইউনূস? আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, লাগাতার সিএনএর জিরো আওয়ার সহ একাধিক আওয়ারে এই যে বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি, পদক্ষেপ কি হতে পারে, কোথায় হতে পারে, কিভাবে হতে পারে, এই একের পর এক তথ্য আমরা একমাত্র ক্যালকাটা নিউজ তুলে ধরছি। আর তার জন্যই কি এবার সিএনএর বিরুদ্ধে কমিশন ইউনূস সিন্ডিকেটের? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজবার চেষ্টা করব আজ ধাপে ধাপে। এই মুহূর্তে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। সত্যজিৎ, গতকাল এই নিউজরুম থেকেই তুমি যে কথা বলেছিলে, অর্থাৎ চাপ বাড়ছে ওয়াকারুজ্জামানের, কোথাও আবার ট্যাঙ্ক টাকা উদ্ধার করা হচ্ছে, আবার এখান থেকে এই ওয়াকারুজ্জামানের পরবর্তী পরিণতি কি হতে পারে, যে প্রশ্ন আমরা গতকালই তুলেছিলাম, আজ তার কি পরিস্থিতি? সত্যজিৎ, দেখো যদি একদমই সঠিক কথা, কারণ আমরা বাংলাদেশ সেনাকে নিয়ে একটা সিরিজ প্রায় করে ফেলেছি, এটা বললে হয়তো ভুল হবে না। এবং তুমি যেমন বলছিলে ডিজিএফআইয়ের যে প্রাক্তন কর্তা সাইফুল আলম, তার বাড়ির থেকে সাজানো ট্রাঙ্কে টাকা, এই তথ্য তো আমরা আগেই জানিয়েছিলাম, পরে সেটা শিলমোহর এসছে, সেই তথ্য আমরা দর্শকদের জানিয়েছি। এবং আমরা দেখবে বাংলাদেশ সেনাকে নিয়ে, আমরা বাংলাদেশ নিয়ে এত প্রোগ্রাম, আমাদের এত আশঙ্কার জায়গাটা কেন? তার কারণ হলো যে বাংলাদেশ কার্যত যেটা বলা হচ্ছে যে পূর্ব পাকিস্তান ঘোষিত হওয়ার আগের পর্বে বা মশরেকি পাকিস্তান যেটা বলা হতো, পাকিস্তানের দীর্ঘদিনের দাবি, সেই মশরেকি পাকিস্তান হওয়ার আগে বাংলাদেশ দাঁড়িয়ে আছে হয়তো। যে কারণে বাংলাদেশ যদি পুরোপুরি পাকিস্তান হয়ে যায় তাহলে তার যে একটা ভীষণ পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থা, সেটা আমাদের গ্রাস করবে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, কারণ আমাদের রাজ্য থেকে সামান্য একটু বড় আয়তন বাংলাদেশের, এবং রাষ্ট্র হিসেবে ভারত রাষ্ট্রকে তা সরাসরি একটা এফেক্ট করবে। সেই কারণে আমরা তো আশঙ্কিত। বাংলাদেশ ভালো হোক, সমৃদ্ধ হোক, এটা প্রথম থেকেই আমরা চাই, কিন্তু বিষয়ের জায়গা তেমনটা নয়। তুমি যেমনটা জানাচ্ছিলে যে একদমই সেদিকে গেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি গণতন্ত্র প্রিয় মানুষ, গণতন্ত্রের কথা বারে বারে বলেছেন। তিনি ভারতপন্থী এই তকমা জুড়েছে জামাতিরা। তিনি আদতে একজন বাংলাদেশপন্থী মানুষ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী পন্থী মানুষ, এবং বাংলাদেশের যে জাতীয়তাবাদ তার প্রতি তিনি একেবারে বস্তুনিষ্ঠ মানুষ। তাকে সরাতে পারলেই একেবারে ব্যাপারটা, বৃত্তটা পরিপূর্ণ হবে, এই ছবিটা জামাতরা বুঝে গেছে। যে কারণে আজকে যে চাঞ্চল্যকর তথ্য যেটা আমরা জানাবো দর্শকদের, ভয়ঙ্কর তথ্য, যে একদমই ঠিক যে তথ্য আমরা জানতে পারছি, আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বাংলাদেশ, তিনি সাত সকালেই তিনি দেশ ছেড়েছেন বলে আমাদের কাছে খবর আসছে। এবং তিনি সোমবার দিন সকালবেলায় শাহজালাল এয়ারপোর্টে পৌঁছন। সেখান থেকে তিনি একদম ফ্লাইটে সরাসরি পৌঁছেছেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে। কেন পৌঁছেছেন? তার একটা কারণ আছে। কারণটা হলো সেখানে বাংলাদেশের যারা নির্দিষ্টভাবে শান্তি মিশন কমিশনে রয়েছে রাষ্ট্রসংঘের, সেই বাহিনীর পরিদর্শন করতে সেনাপ্রধান গেছেন। এটা তুমি বলতে পারো একটা রুটিন পদ্ধতি, বলতে পারো এটা একটা পদ্ধতিগত বিষয় বা অফিসিয়াল ট্রিপ বলতে পারো। এবং প্রস্তাবিত যে অফিসিয়াল সূচি আমরা জানতে পারছি, সেই সূচি অনুসারে তিনি ফিরবেন 7ই মার্চ। এটা তো অফিসিয়াল ট্রিপ, কিন্তু এর মধ্যে অনেকগুলো প্লট রেডি হয়েছে। এই জামাত পিনাকি, ইলিয়াস হোসেন ব্লগার, এবং একই সঙ্গে মাহফুজ আলম এবং ইউনূসের বাদবাকি সিন্ডিকেট সার্জিস সহ এবং আইএসআই সর্বোপরি, এরা এক জায়গায় বসে একটা গোপন মিটিং করেছে বলে আমরা জানতে পারছি। কি সেই মিটিং? সেই মিটিংয়ে স্থির হয়েছে, এই জামাতের মূল রাখছিল, তুমি দেখবে 25শে ফেব্রুয়ারি যখন সেনাপ্রধান প্রথম সতর্ক বার্তা দিলেন, সেই বার্তায় জামাত চেয়েছিল, ইউনূস সিন্ডিকেট চেয়েছিল যে 2009-এর
পিলখানা, এবং সেই পিলখানার ঘটনায় তিনি সরাসরি তার যে প্রতিবেশী রাষ্ট্র ভারত তাকে একদম সরাসরি অভিযুক্ত করতে হবে এবং বিষোদ্গার করতে হবে। জেনারেল ওয়াকারুজ্জামান সেটা চাননি, কারণ 2009-এর সঙ্গে 2001 জুড়ে আছে। 2001-এ যে বিএসএফ কর্তারা বা বিএসএফ জওয়ানদের খুন করেছিল এবং যেখানে ফজলুর রহমান নামে একজন তৎকালীন সেনাকর্তার নাম এসেছিল বা বিডিআরের কর্তার নাম এসেছিল, সর্বময় কর্তার, তার পরবর্তী ঘটনা হিসেবে এই রেস্টটা এসেছিল পিলখানা। যদিও এর সঙ্গে ভারত কোনোভাবেই যুক্ত না, এটা তাদের ইন্টারনাল বিষয়, যেটা সেদিনকে সরাসরি বলে দিয়েছিলেন ওয়াকারুজ্জামান। কেন তিনি বলেননি এই রাগ রয়েছে, এবং একই সঙ্গে তিনি কেন বারে বারে নির্বাচনটা চাইছেন। এই নির্বাচন চাইলেই জামাতের সমস্যা হয়, কারণ দেশটা তো মৌলবাদী দেশ বানাতে চাইছেন তারা। ফলে এই মৌলবাদী দেশ বানাতে না পারলে শফিকুর রহমানদের খুব সমস্যা। সেই কারণে এই ওয়াকারুজ্জামান যে মুহূর্তে তিনি অফিসিয়াল ট্রিপে দেশ ছেড়ে তিনি এই মুহূর্তে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে রয়েছেন, সেই মুহূর্তে অনেকগুলো প্লট রেডি হয়েছে। সেই প্লটগুলো কি, গোপন প্লটটা আমাদের কাছে আসছে যে যতক্ষণ তিনি মাটিতে থাকবেন, ভূমিতে থাকবেন, ততক্ষণ যে কোনো দেশের সেনাপ্রধান, ভারতবর্ষ বা যে কোনো সেনাপ্রধান, তার হাতেই পুরো আর্মির কমান্ড থাকে। ফলে সেই সময় কিছু করা যাবে না। এখানে 2007 সালের কথা তুমি তিথি একটু মনে করতে পারবে যে পারভেজ মুশারফ যখন তিনি দেশে ফিরছিলেন, সেই সময় নওয়াজ শরীফ সরকার ছিল এবং তাকে এয়ারক্রাফটে থাকা অবস্থাতেই তাকে অ্যারেস্ট করা হয়েছিল। পরবর্তী যা মুশারফ আবার তিনি পাল্টা রিটালিয়েট করেছিলেন, তো সেটা অন্য ব্যাপার। কিন্তু যে মুহূর্তে ওয়াকারুজ্জামান যে গোপন ব্লুপ্রিন্ট আমাদের হাতে এসে পৌঁছেছে, তা ভয়ঙ্কর তথ্য। যে ওয়াকারুজ্জামান যখন তার ওই আফ্রিকান রিপাবলিকান ওইখান থেকে 19 ঘন্টার জার্নি, কারণ ওখান থেকে বাংলাদেশ হচ্ছে 19 ঘন্টা জার্নি টাইম, এয়ার টাইম বলা হয়, সেই সময় তার এয়ারক্রাফট যখন বাংলাদেশ আকাশসীমায় প্রবেশ করবে, অর্থাৎ 7ই মার্চ রাত্রিবেলা, অর্থাৎ তার এয়ারক্রাফট যখন বাংলাদেশে প্রবেশ করবে আকাশসীমায়, তিনি যখন আর ফেরত যেতে পারবেন না, সেই সময় তাকে নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আনা হবে। তার মধ্যে অনেকগুলো অভিযোগের পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে বলে আমাদের কাছে বিভিন্ন সূত্রে এখনও খবর চলে এসছে বা আমরা সেই তথ্য জানতে পারছি। এবং তিনি যেহেতু এয়ারক্রাফটে থাকবেন বা ফ্লাইটে থাকবেন, ফলে তার পক্ষে টেকনিক্যালি কয়েকটা সমস্যা থাকবে কমান্ড সিস্টেমকে চালু করার ক্ষেত্রে। এবং সেই সময় তাকে মানে ফ্লাইট থেকে নামার পরেই তাকে হয়তো বন্দি করা হতে পারে। এই প্লট রেডি হয়েছে এবং তার পাশাপাশি তার জায়গায় এই মুহূর্তে বাংলাদেশ সেনার দায়িত্ব যিনি সামলাচ্ছেন, কোয়ার্টার মাস্টার জেনারেল যিনি আছেন, কিউএমজি সংক্ষেপে বলা হয়, অর্থাৎ ফাইজুর রহমান। এই ফাইজুর রহমানকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়ে আসার পরিকল্পনা মোটামুটি রেডি করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং ফাইজুর রহমান যদি রাজি না হন, কারণ তার অনেকগুলো এম্বার্গো রয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয় নামটি এসছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। আমরা ছবিতে দেখাবো। ফাইজুর রহমান পরবর্তী সেনাপ্রধান হতে পারেন, সম্ভাবনা তীব্র হয়েছে, অথবা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। এই কামরুল হাসান হলেন সেই ব্যক্তি যিনি হাসিনা দেশ ত্যাগ করার পর প্রথম পাকিস্তানে গেছিলেন, আইএসআইয়ের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে ছবি তুলেছিলেন। আর এই ফাইজুর রহমান হলো মাহফুজ আলমের সেই নেতৃত্বাধীন সেই সেনাকর্তা যিনি আইএসআই ডেলিগেশনকে বাংলাদেশে ইনভাইট করে নিয়ে এসেছিলেন বারে। ফলে যেই মুহূর্তে সেনাপ্রধান, আর একটা বিষয় চলে আসবে যে পৃথিবীর যে কোনো সেনাপ্রধানের মতো ওয়াকারুজ্জামানের হাতে যেহেতু এই মুহূর্তে আর্মি কমান্ড তার হাতেই আছে, ফলে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, তিনি যে কোনো মুহূর্তে একটা সেনা অভ্যুত্থান করে দিতে পারেন একটা ফোনের মাধ্যমেই। এই ক্ষমতা এই মুহূর্তে তার হাতে আছে, যতক্ষণ না পর্যন্ত তাকে তার পদ থেকে সরানো হচ্ছে। ফলে তাকে তার পদ থেকে সরাতেই হবে, এই পরিকল্পনা আমরা জানতে পারছি। এবং তিনি 7ই মার্চ রাতে যখন ফিরছেন, সেই সময় তিনি ফ্লাইটে থাকার সুযোগ নিয়ে এই চক্রান্ত এক্সিকিউট করা হতে পারে, সেই সম্ভাবনা তীব্র হচ্ছে। এবং তার স্থানে দুটি নাম চলে এসছে ইতিমধ্যে, যেটা জামাত এবং ইউনুস সিন্ডিকেট চাইছে, এবং পাকিস্তানের আইএসআই কর্মকর্তারা এই মুহূর্তে ঢাকায় রয়েছেন, তারা চাইছেন ফাইজুর রহমান যে কোয়ার্টার মাস্টার জেনারেল, অথবা কামরুল হাসান। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে একটা চক্রান্তের কথা, সেটা ক্যালকাটা নিউজের ক্ষেত্রেই হয়েছে। সেই ক্যালকাটা নিউজের ক্ষেত্রে যে বড় একটা চক্রান্ত হয়েছে, আমরা জানতে পারছি যে আমাদের বিরুদ্ধে সিএন সত্যি বলে এটা একমাত্র আমাদের অপরাধ, আমরা বলবো আমাদের বিরুদ্ধে একটা কমিশন গঠন করেছেন ইউনুসের সিন্ডিকেটের সদস্যরা। এবং তোমাকে বলবো যে যমুনা ভবন সূত্রে আমরা খবর পাচ্ছি। এর প্রথম কারণ হলো যে ক্যালকাটা নিউজ কী করে
বাংলাদেশের সেনাবাহিনী বা সেখানকার তদারকি সরকারের হারির খবর পাচ্ছে। এই তথ্য বোঝার জন্য গতকালই 3রা মার্চ বিকেলের পরে, টাইমটা আমরা বলছি না, টেকনিক্যাল গ্রাউন্ডে বলবো না, আমরা সবটা জানতে পেরেছি, সব তথ্য আমাদের কাছে এসে গেছে। মাহফুজ আলম যিনি তথ্য উপদেষ্টা, তার নির্দেশে একজন সচিব পদমর্যাদার অফিসারের নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়েছে ক্যালকাটা নিউজ সিএনএর বিরুদ্ধে, এবং সেই কমিশন খতিয়ে দেখবে যে কারা আমাদেরকে খবর দিচ্ছে। আপনারা খতিয়ে দেখুন, আমাদের আপত্তি কিছু নেই, কিন্তু আমরা আমাদের সত্যি বলা কখনো থামাবো না, কারণ সেটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে সেই অপরাধ আমরা বারে বারেই করব। সত্যির থেকে আমরা কখনো বিচ্যুত হব না, এবং এই সত্যিটা হলো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, সেখানকার নাগরিকের জন্য। এই অংশ থেকে আমরা কখনোই পিছিয়ে আসবো না। এই বিষয়টা খুব পরিষ্কার, যতই আপনারা কমিশন গঠন করুন না কেন। তিথি, একেবারে, এবং এখান থেকে দাঁড়িয়ে যে বিশেষ দিকগুলো সামনে আসছে সত্যজিৎ, কারণ যে প্রত্যেকটা ক্ষেত্রে একের পর এক ঘটনায় আমরা দেখেছি যে হয়তো চক্ষুশূল হতে হচ্ছে আমাদের, বা আগামীতেও হব, কিন্তু তারপরে দাঁড়িয়েও আরও একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতির দিকে যেমন আমাদের নজর থাকবে, তেমন সত্যজিৎ এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে। কারণ যেমনটা আমরা জানতে পারছি, অন্যদিকে পাকিস্তান, সেই পাকিস্তান ফের কেঁপে উঠেছে বিস্ফোরণে। পাক নৌঘাটির কাছেই বিরাট বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণেই কাঁপল পাকিস্তান। যে খবর আমরা জানতে পারছি, যে ছবি এই মুহূর্তে আপনাদেরকেও দেখাবো, কারণ ফের বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তান। পাক নৌঘাটির কাছেই বিরাট বিস্ফোরণ। এই পাকিস্তান যেখানে একের পর এক কিন্তু এই থানা থেকে শুরু করে বিভিন্ন সেনা ঘাটিতে এক প্রকার তালিবান রাজও শুরু হয়ে গিয়েছিল বেশ কয়েক মাস ধরে, এক প্রকার উদ্বুদ্ধ অবস্থা। যদিও আবার এই পাকিস্তানের সঙ্গেই আবার এই মুহূর্তে সব থেকে ভালো সম্পর্ক বোধহয় ওপার বাংলার, এবং এখান থেকেই আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে সত্যজিৎ। একদমই তাই, কারণ পাকিস্তান এই মুহূর্তে আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদেরকে রক্তাক্ত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে বসে আছে। তাদের আইএসআই বাহিনী বসে আছে, তারা বসে আছেন। আর নিজেদের দেশটা কী হচ্ছে একটু দেখুন, ভালো করে চোখ দিয়ে দেখুন, সেই দেশটা জ্বলছে। আপনারা যে দেশে বসবাস করেন, নিজেদের মনে করেন যে সব থেকে পবিত্রতম দেশ, সেই দেশ আর পবিত্র নেই। সে দেশ এই মুহূর্তে প্রত্যেকটা অংশে জ্বলছে বলেই তো এটা তো আর ভারতবর্ষ করেনি। আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের যে গদর ডিস্ট্রিক্ট, সেই গদর জেলায় গত রাতেই, মধ্যরাতের ছবি আমরা দেখাবো, সেখানে যে লিকুইড যে পেট্রোলিয়াম প্রোডাক্ট অর্থাৎ এলপিজি যে গ্যাস সমেত যে গাড়িগুলো যাচ্ছিল, সেগুলো পর করে একদম বিস্ফোরণ, একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়। এবং এটা যে মার্কান যে নাভাল যে বেস রয়েছে পাকিস্তানের নৌঘাটি মার্কানে রয়েছে, তার একেবারে ঢিলছোড়া দূরত্বে। এবং যেটা দায় স্বীকার করে এখনো পর্যন্ত আমরা যদি জানতে পারছি যে বালোচ লিবারেশন আর্মি, তারা বলেছে যে হ্যাঁ আমরা এই ঘটনা ঘটিয়েছি। অর্থাৎ পাকিস্তান নৌঘাটির কাছে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে বালোচ লিবারেশন আর্মি। এবার যদি পাকিস্তান নৌঘাটির ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে দেয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। জ্বলছে পাকিস্তান, তবু তাদের অভ্যাস যাবে না, স্বভাব যাবে না। তারা গিয়ে বাংলাদেশে গিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করে ভারতকে বিনষ্ট করার দিবা স্বপ্ন দেখছেন বললে হয়তো অত্যুক্তি হবে না। তিথি, তাহলে পরিসংখ্যান বা হিসেব যা দাঁড়াচ্ছে, তাতে 2024-এর 23শে জুন বাংলাদেশের 18তম সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন ওয়াকারুজ্জামান। কিন্তু এরপর, আজকের পর বা এরপর বা 7ই মার্চের পর তার ভবিষ্যৎ কি হবে বা কোন দিকে এগোবে গোটা সিনারিও। সত্যজিৎ রয়েছে, কর্নেল স্যার রয়েছেন। সত্যজিৎ, একদমই তাই। আমি দীপ্তাংশু বাবুর কাছে আসছি। তার আগে যেটা অত্যন্ত খারাপ ছবি, ভয়ঙ্কর ছবি, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ এবং আমাদের দেশের যারা নাগরিক তাদের প্রত্যেকের জানা উচিত এই মুহূর্তে কী হচ্ছে। এবং যে আশঙ্কা আমরা বারংবার করেছিলাম যে ওয়াকারুজ্জামান তিনি কতদিন আর এই প্রতিরোধ করতে পারবেন, শেষ পর্যন্ত সোমবার 7 সকালে তিনি দেশ ছেড়েছেন। তিনি যদিও একটা অফিসিয়াল ট্রিপে গেছেন আফ্রিকান রিপাবলিকানে বলে আমরা জানতে পারছি বিভিন্ন সোর্স মারফত, কারণ সেনাপ্রধানের ট্রিপ তো ভীষণ কনফিডেন্সিয়াল হয়। কিন্তু দীপ্তাংশুবাবু 7ই মার্চ ওয়াকারুজ্জামান দেশে ফিরবেন, রাতে ফিরবেন। তার আগে প্লট রেডি হয়েছে বাংলাদেশে। জামাত পিনাকি, ইলিয়াস হোসেন ব্লগার এবং জামাতের লোকজন এবং ইউনুস সিন্ডিকেট বসে স্থির করেছে যে হয় ফাইজুর রহমান তাদের কোয়ার্টার গার্ড মাস্টার যিনি আছেন, অথবা আরেকজনের নাম এসছে কামরুল হাসান লেফটেন্যান্ট জেনারেল। এই দুজনেই পাকিস্তানের আইএসআই নিয়ন্ত্রিত, এদেরকে বসানো হবে। এবং যে মুহূর্তে ওয়াকারুজ্জামানের এয়ারক্রাফট বা তার ফ্লাইট বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করবে, তারপরেই এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হতে পারে বলে প্লট সাজানো হয়েছে। এই খবর ফাঁস করে দেওয়ার পর কী হবে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু পরিস্থিতি কতটা বিভৎস এবং কতটা ভয়ঙ্কর বলে আপনার মনে হয়?
সত্যজিৎ বাবু, প্রথম কথা যেটা আশ্চর্য লাগছে, এই সময় যেখানে বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে এত ঝামেলা, এত মৌলবাদীদের গুলিগলা চলছে, আইএসআই ঘোরাঘুরি করছে, এবং একটা আর্মির মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একটা স্প্লিট আছে, যেটা আপনি বারবার বলছেন এবং আমরাও প্রত্যেকদিন আপনারই চ্যানেলে সেটা বারবার বলেছি। এবং যে দুটো নাম আপনি আজকে নিলেন, সেই জেনারেল কামরুল হাসান অথবা ফাইজুর রহমানের নাম আমি একাধিকবার নিয়েছি, আমি হিন্ট দেওয়ার চেষ্টা করেছি এই একইভাবে যেটা আপনি আজকে দিলেন। প্রথম প্রশ্ন, এই সময় বাংলাদেশের সেনাধ্যক্ষ, সেনা প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ওদের একটা 5টা কন্টিনজেন্ট ওখানে আছে, তার মধ্যে 3টে কন্টিনজেন্ট ইউএন পিস কিপিং ফোর্সের জন্য গেছে, 2টো কন্টিনজেন্ট বাংলাদেশ পাঠিয়েছে সেন্ট্রাল, কারণ আপনি জানেন ওদের নিজস্ব সেন্ট্রাল আফ্রিকান রিজিয়নে একটা মারাত্মক প্রবলেম হয়েছে, তাই ইউএন পিস কিপিং ফোর্স এবং বাংলাদেশ থেকে 6টা কন্টিনজেন্ট, 5টা কন্টিনজেন্ট কারেকশন এখন ওখানে আছে। এই সময় একটা সেনা অধ্যক্ষ, সেনা প্রধান একটি রাষ্ট্রের 5টা কন্টিনজেন্ট দেখার জন্য একটা অন্য রাষ্ট্রে চলে যাচ্ছে, যার কোনো মানে ভিত্তি নেই, যার কোনো ইম্পর্টেন্স নেই, এটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন চিহ্ন উঠছে। 3 দিনের জন্য উনি গেছেন এবং আপনি একদম কারেক্ট সিমিলি ড্র করেছেন। আমরা জানি 1999 সালে অক্টোবর মাসে যখন পারভেজ মুশাররফ এই কার্গিলের পর যখন শ্রীলঙ্কার থেকে পাকিস্তান ফিরছিলেন এবং ইন এয়ার ছিলেন, এয়ারবর্ন ছিল ওনার এয়ারক্রাফট, তখন নওয়াজ শরীফ ওই ফ্লাইটটাকে নামতে দেওয়া বন্ধ করেছিল এবং ওনাকে এয়ারবর্ন অ্যারেস্ট করার জন্য নেক্সট ইন কমান্ড যে সেনা ছিল পাকিস্তান আর্মি তাকে দিয়েছিল। এটা করা যায়নি, দেয়ার আর মাল্টিপল রিজন, আজকে সেইটা আমি আসছি না, কারণ পারভেজ মুশাররফের অনেক লয়াল সোলজার্স ছিল অ্যাট দ্য ভেরি হাই লেভেল, যেটা আজকে বাংলাদেশের সেনাধ্যক্ষ নেই, কিন্তু সেটা পারভেজ মুশাররফের প্লেন ল্যান্ড করেছিল এবং তারপর আমরা জানি ইতিহাস, উনি প্রেসিডেন্ট হয়েছেন এবং ইতিহাস জানি। একইভাবে যখন 3 দিন 4 দিন বাদে 7 তারিখ যখন উনি ফেরত আসবেন, লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান ডিজি আইএসআই সঙ্গে আমি কালকেও আপনার চ্যানেলে বলেছি একটা সখ্যতা গড়ে উঠেছে এবং এই যে আজকে আইএস এর বিভিন্ন এজেন্ট চট্টগ্রাম অথবা কক্সবাজার অথবা রংপুর এবং বিভিন্ন জায়গায় যে প্রশিক্ষণ দিচ্ছে, জাহাজ এসছে চট্টগ্রাম পোর্টে, তার রিসোর্সেস এসছে, কেমিক্যাল এজেন্টস এসছে ফর মেকিং লো ইন্টেন্সিটি ব্লাস্টের জন্য, আইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বানাবার জন্য যেসব রিসোর্সেস দরকার মানে অনেক পরিমাণে এসছে। এগুলো প্রত্যেকে কিন্তু একটা ডটে আমাকে মানে জুড়ে দিতে হবে। আমরা যদি এটা না জুড়ি তাহলে ভারতবর্ষ নিশ্চয়ই ভুল করবে, আমি নিশ্চিত ভারতবর্ষ এটার দিকে দেখছে। সেকেন্ড, যিনি বললেন যে ফাইজুর রহমানকে আমাদের জানতে হবে, এই এখন কোয়ার্টার মাস্টার জেনারেল আছেন, এর আগে উনি ছিলেন ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্স, ইজ অ্যাজ গুড অ্যাজ আমাদের এখানে ডাইরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স। তো ওনার প্রত্যেকটা এইসবের সঙ্গে সখ্য যোগাযোগ আগের থেকেই ছিল এবং আইএসআই সঙ্গে কিন্তু দীর্ঘতম ওনার একটা ব্যাকট্র্যাকে একটা সখ্য যোগাযোগ, এবং যেই 5 তারিখের পর তক্তাপলট হলো, যেটা আইএসআই এর একটা বিরাট অবদান আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, এই ফাইজুর রহমান সঙ্গে সঙ্গে তাদের কিন্তু দেশের রেড কার্পেট দিয়ে ওয়েলকাম করলো এবং কামরুল হাসান, জেনারেল কামরুল হাসান 4 জনের আরো একটা কন্টিনজেন্ট নিয়ে একটা টিম নিয়ে কিন্তু পাকিস্তান গিয়ে ওদের সঙ্গে কিছু এমওইউ সাইন হলো। কি হলো আমরা জানি, আজকে ক্যামেরার সামনে বলছি না। এই যে ঘটনাগুলো আস্তে আস্তে ঘটছে এবং বাংলাদেশের আর্মির মধ্যে যে একটা স্প্লিট দেখা গেছে, জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে এই 2-4 জন আরো জেনারেল যাদের সঙ্গে পাকিস্তানের ডাইরেক্ট আইএসআই কন্ট্যাক্ট আছে, এইটা কিন্তু আশেপাশের রাষ্ট্র যারা, বিশেষ করে একটু বিরত করব। আমি খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন যে স্প্লিট বিভাজনের কথা আমরা প্রথম থেকে বলছি এবং আপনিও সেই তথ্য দিচ্ছেন, আপনি অনেক তথ্য রাখেন, আপনি এই ফিল্ডেরই মানুষ। একটা বিষয় আপনাকে জানার চেষ্টা করব যে পারভেজ মুশাররফের ক্ষেত্রে তাকে এয়ারবোর্ন অ্যারেস্টের চেষ্টা নওয়াজ শরীফ করেছিলেন, কিন্তু তার অনেক লয়াল অফিসার্স ছিল, আপনি বললেন ঠিক ওয়াকারুজ্জামান একটা মানে ফ্লিমজি গ্রাউন্ডে আপনার বা অনেকেরই আমাদেরও তাই মনে হচ্ছে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানে গেছেন,
3 দিনের সফরে, যখন তার দেশ কার্যত জ্বলছে মৌলবাদীদের হাতে। তাহলে কেন গেলেন, এই প্রশ্ন আপনি তুলছেন, আমরাও তুলছি। এবং ওয়াকারুজ্জামানের এই বাংলাদেশ আর্মিতে এই মুহূর্তে লয়াল যে সাবঅর্ডিনেট সংখ্যা ভীষণ কম, ফলে 7ই মার্চ রাতে যখন তিনি ফিরবেন, তিনি যেহেতু আকাশে থাকবেন, তারাতে আর্মি কমান্ড সেই মুহূর্তে টেকনিক্যালি থাকবে না, কারণ অনেকগুলো অ্যাভিয়েশন অনেকগুলো প্রবলেম থাকেই। ফলে তিনি যেই মুহূর্তে অবতরণ করবেন তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, এবং ফলে সেই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কতটা ভয়ঙ্করতা আমাদের জন্য হতে চলেছে। হ্যাঁ, একদম এটা হতে পারে। আপনি তো জানেন, যখন উনি ধরুন যাননি এই বিগত 7-8 দিন 10 দিনের মধ্যে, ওনার ওপর যে ক্লোজ অবজারভেশন হচ্ছিল, ওনার ওপর যে ঘেরাটোপ হচ্ছিল, ওনার আশেপাশে যে আইএসআই এজেন্ট সেনানিবাসের আশেপাশে, কালকের আগের দিন মানে পরশুদিন উনি একটা নোট বার করেছেন, কাদের কাদের সেনানিবাস এবং আর্মি হেডকোয়ার্টারের বিভিন্ন যেমন জেনারেল ভুইয়ার মতন যারা প্রাক্তন সেনাধ্যক্ষ বাংলাদেশের, এবং আরো কিছু নাম যাদের ওই এরিয়াতে ঢোকার জন্য নিষিদ্ধ করা হলো, এবং বিভিন্ন ক্যান্টনমেন্টে ওদের ঢোকার নিষিদ্ধ হলো। বুঝতে পারছি এখানে বসে যে বিশ্বাসযোগ্যতার একটা প্রবলেম বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে এই বীজটা ঢুকে গেছে। একদম সঠিক, একদম সঠিক। একটা বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ ওয়াকারুজ্জামানের হাতে আর কমান্ড থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং কর্নেল সাহেব ছিলেন, দীপ্তাংশু বাবু ছিলেন, তিনি সে কথা সরাসরি বললেন। এবং আমরা চাই যে বাংলাদেশে সমৃদ্ধি ফিরুক, সুখ ফিরুক, গণতন্ত্র ফিরুক, কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, বা সেখানে এমন পরিস্থিতি যে মৌলবাদের হাতে সেখানে তামাক খাওয়া শুরু করেছে ইউনিসেফ সিন্ডিকেটের সদস্যরা। ফলে ওয়াকারুজ্জামান 7ই মার্চ রাতে ফিরলে তিনি কি গ্রেপ্তার হবেন, তার বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হবে, আমাদের সতর্ক নজর রয়েছে, কারণ বাংলাদেশ জ্বলছে। একেবারে সত্যি। তবে এখান থেকে প্রত্যেকটা সময় পরিস্থিতির দিকেও আমাদের কড়া নজর এভাবেই থাকবে, আর এভাবেই আমরা সমস্ত খবরের সূত্র সহ তা দর্শকদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, কারণ সূত্র মারফত যে খবরগুলো আমরা পাচ্ছি তাতে হয়তো আমরা চক্ষুশূল হচ্ছি ইউনুসের, কিন্তু কোথাও একটা গিয়ে সত্যটা মানুষের কাছে জানানোর জন্য আমরা সিএন এক প্রকার নয় সর্বত্র দিক থেকেই দায়বদ্ধ। অনেক ধন্যবাদ জানাবো কর্নেল সাহেবকে, ধন্যবাদ জানাবো সত্যজিৎ মুখোপাধ্যায়, চিফ রিপোর্টার ছিলেন আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি, এবং তারই পাশাপাশি অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।